বন্ধুর স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি যুক্তরাষ্ট্র থেকে দৃশ্যায়িত। এটি যুক্তরাষ্ট্রের যে লোয়ার হাউস রয়েছে বা নিম্ন কক্ষ রয়েছে তার দৃশ্য নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যেখানে ইরানের যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পকে বন্ধ করতে হবে এই ইস্যুটিকে কেন্দ্র করে ভোটাভুটির আয়োজন করা হয়েছিল। ইউএস কংগ্রেসের পক্ষ থেকে নিম্ন কক্ষে এই ভোটাভুটি হয়। যুক্তরাষ্ট্রের ওয়ার অ্যাক্ট রেজুলেশন অনুযায়ী 60 দিনের ভেতর যুদ্ধ এবং যে কোনো ধরনের হামলা ট্রাম্পকে বন্ধ করতে হবে এবং নতুন করে কোনো দেশের বিরুদ্ধে কোনো যুদ্ধ ইউএস কংগ্রেসের অনুমতি ছাড়া শুরু করা যাবে না। এই বিষয়টিকে কেন্দ্র করেই ভোটাভুটি হয় এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই ভোটাভুটিতে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ পেয়েছে 208 ভোট আর ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে 215 ভোট, অর্থাৎ 7 ভোট বেশি পেয়ে এই প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে পাশ হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প চাইলেই কি ইরানের বিরুদ্ধে হামলা করতে পারবেন? উত্তর হচ্ছে না, হামলা করতে পারবেন না এমনটা কিন্তু হয়তো শোনা যেতে পারে, তবে বাস্তবতা কিন্তু এত সহজ নয়, আরও জটিল। যদিও ডোনাল্ড ট্রাম্পের নিজ দলের 4 জন প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বিরুদ্ধেই ভোট দিয়েছেন, তারপরও ওয়ার পাওয়ার রেজুলেশনের অধীনে ট্রাম্পের একক সিদ্ধান্তে যুদ্ধ শুরু করার যে ক্ষমতা সেটা কেড়ে নেওয়ার বিষয়টা জটিল। দেখুন, নিম্ন কক্ষে এই ভোটাভুটি পাশ হয়েছে, এরপর যাবে উচ্চ কক্ষে, যেখানে পাশ না করার সম্ভাবনাও রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। মানে ডোনাল্ড ট্রাম্প উচ্চ কক্ষেও হেরে যেতে পারেন, তবে এরপরও ডোনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমতা থাকবে ভেটো প্রয়োগ করার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিরুদ্ধে যদি কোনো প্রস্তাব পাশ হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেই প্রস্তাবের বিরুদ্ধে ভেটো প্রদান করতে পারেন। আর যদি সেই ভেটো প্রদান করতে হয়, সেই ভোটাভুটি আবার শুরু হবে নিম্ন কক্ষে। তখন আর অর্ধেকের বেশি ভোট পেলেই হবে না, ভোট পেতে হবে 2/3 ভোট পেলেই তখন ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত ছাড়াই সেটা বাস্তবায়ন হয়ে যাবে। তবে 2/3 ভোট পাওয়া সহজ বিষয় নয়, কারণ এই নতুন প্রস্তাব পাশ হয়েছে মাত্র 8 থেকে 9 ভোট এদিক সেদিকে। সেখানে যদি 2/3 ভোট পেতে হয়, অতিরিক্ত আরও 100রও বেশি ভোট জোগাড় করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। দেখুন, পুরো আমেরিকার রাজনীতির ইতিহাসে এটি একটি বিরল ঘটনা এবং হওয়ার সম্ভাবনা খুব কম। বহু রাজনৈতিক বিশেষজ্ঞ এবং সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই ইউএস কংগ্রেসের ভেতর ভোটাভুটির আয়োজন এক ডিলে অনেকটা দুইটি পক্ষকে শান্ত করার মতো। একদিকে আলোচনার অগ্রগতি হচ্ছে এটা মধ্যপ্রাচ্যের যে সকল উপসাগরীয় দেশ রয়েছে তাদের সান্ত্বনার বিষয়, অপরদিকে ইসরায়েলের মতো দেশের জন্য সান্ত্বনার বিষয়। মূল কথা হলো, যুক্তরাষ্ট্রের যে নিজেকে প্রস্তুত করার জন্য সব দরকার ছিল, সেই সময়ের গেম কিন্তু এই ভোটাভুটি বা এই যে নতুন করে ওয়ার রেজুলেশন পাওয়ার নিয়ে যে জটিলতা শুরু হয়েছে সেখান থেকে কিন্তু যুক্তরাষ্ট্র পাচ্ছেন। কারণ এমন ঘটনার পরপরই ইরানও কিন্তু পাল্টাভাবে শক্তিশালী বড় হামলা এখনো শুরু করেনি। ইরানের বিরুদ্ধে সামরিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় পরিমাণের টেকটিক্যাল ওয়েপনগুলোর অনেকাংশই খরচ হয়ে গেছে, যেগুলো দ্রুত আবার ঠিক করতে কিছুটা সময় দরকার। ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতি মানেই ধীর গতিতে গুলি চালানো, পরিস্থিতিকে উত্তপ্ত রাখা এবং ধীরে ধীরে প্রস্তুতি নেওয়া। আর একথা আমি বলছি না, ডোনাল্ড ট্রাম্প তার নিজের স্টেটমেন্টে এমনটা দাবি করেছেন, এমনটা বলেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন, বিশ্বের অন্যান্য অঞ্চলের যুদ্ধের তুলনায় ইরানের কাছে যুদ্ধবিরতি শব্দটি সংজ্ঞা এবং অর্থ সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন নেতা অনেকটাই কিন্তু তার বক্তব্যে বলেন, তেহরানের কাছে একটি সাময়িক যুদ্ধবিরতি বা চুক্তির মানে হলো এটি সামরিক একটি কৌশল। দেখুন, একসঙ্গে যুক্তরাষ্ট্র 2টি বা 3টি ফ্রন্টে যুদ্ধ করতে চায় না। বিশেষ করে লেবাননের যে হিজবুল্লাহর ফ্রন্ট রয়েছে সেটি বন্ধ করতে তারা বদ্ধপরিকর। এদিকে এমত অবস্থায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ নিশ্চিত করছে, ইসরায়েল এবং লেবাননের মধ্যে যে যুদ্ধবিরতির বিষয়টি সেটা বাস্তবায়নে সম্মত হয়েছে দুই পক্ষ এবং যে কোনো মুহূর্তে এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আর এটি ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ নিতে অন্যতম বড় ফ্যাক্টর হিসেবে ইউএস সামরিক বাহিনীর জন্য একটা প্লাস পয়েন্ট হতে চলেছে এবং সেই সাথে ইসরায়েলের জন্য একটা প্লাস পয়েন্টও। কারণ যদি লেবাননের হিজবুল্লাহর পক্ষ থেকে উত্তর সীমান্তে কোনো আক্রমণের শিকার যুক্তরাষ্ট্র না হয়, তাহলে তাদের পূর্ণ মনোযোগ পাওয়া যাবে একমাত্র ইরানকে কেন্দ্র করে।
অতীত ইতিহাস থেকেও কিন্তু বিষয়টা দৃশ্যমান। যখনই লেবাননের যুদ্ধবিরতির চুক্তি হয়, এর পরপরই ইরানে আক্রমণ হয় বা হামলার ঘটনা ঘটে। একসঙ্গে হামলা হলে তারা বড় বিপদে পড়তে পারে, আর এজন্যই কিন্তু একজন একজনের সঙ্গে যুদ্ধবিরতি করে আরেকজনের সঙ্গে যুদ্ধ চালায়। এখন কিন্তু এটি প্রশ্ন, লেবাননের যুদ্ধবিরতির ঘোষণার সাথে সাথেই ইরানের নতুন করে কি হামলা শুরু হতে যাচ্ছে, যার প্রস্তুতি কি সম্পূর্ণ? যুক্তরাষ্ট্র পূর্বে বিশেষ করে আধুনিক সময়ে যত যুদ্ধ করেছে তারা মোটামুটি একা করেনি, এর সঙ্গে তাদের মিত্র দেশগুলো যদি নাও চাইতো তাদের যুক্ত করতে সক্ষম হয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ইরানের ক্ষেত্রে একেবারে ভিন্নতা দেখা যাচ্ছে। পশ্চিমা বিশ্বের তেমন কোনো দেশ সক্রিয়ভাবে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে বা নতুন সামরিক এই পদক্ষেপে যুক্ত হয়নি। ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতির পরিবর্তন চান, আর এর জন্য হয়তো তিনি এইবার বাণিজ্যের যে প্রতিক্রিয়া রয়েছে তাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জোরপূর্বক যে শ্রমিক রয়েছে, মানে শ্রম অধিকার, যেই সকল দেশে সঠিকভাবে পালন করা হয় না, সেই সকল অন্তত 60টি দেশের উপর নতুন আমদানি শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর নজিরবিহীনভাবে সেই 60টি দেশের তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। ডক্টর ইউনূসের সরকার এবং তার যে সহযোগীরা ছিলেন, এবং ডক্টর ইউনূস যেমনটা দাবি করেছেন, যারা যারা এই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি সম্পর্কে জানতেন, তারা এখন আসলে কি বলবেন? সেই বাণিজ্য চুক্তি করলাম, যুক্তরাষ্ট্রকে এত কিছু সহযোগিতা করলাম, এত ছাড় দিলাম, প্রায় 121টির বেশি শর্ত মানলাম, আর এত কিছু করলাম, এখন নতুন করে বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশের উপর মোটামুটি 60টি দেশের তালিকা, যেখানে বাংলাদেশের উপর 10 থেকে অতিরিক্ত 12.5% শুল্ক আরোপ করা হতে পারে। এত কিছু দেওয়ার পরও তাহলে কি লাভ হলো? এখন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছ থেকে কি নেবে? বা এখনকার প্রশাসনিক যারা রয়েছেন এই চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে, এটাকে এখন কোন রিজন দেখাবেন? যদি আমরা যুক্তরাষ্ট্রের এই চাওয়া পাওয়া পূর্ণ না করি, তাহলে অতিরিক্ত এই 12.5% বা 10% আবার আরোপ হবে কি? মানে এইভাবে এই কৌশলে দেশের যা যা দেওয়া প্রয়োজন আমরা সকল কিছুই তুলে দেব। এবার কি বাংলাদেশের বন্দর ব্যবস্থা যুক্তরাষ্ট্র নিয়ে নেয়ার প্রতি শক্তিশালীভাবে এইভাবে চাপ প্রয়োগ করতে পারে? বিষয়গুলো খুবই গভীর হচ্ছে। এই প্রশ্নের জবাব কিন্তু বাংলাদেশের মানুষ জানতে চায়, যে আমরা এত কিছু দেওয়ার পরও কেন আমরা সেই তালিকায় আবার নতুন করে যুক্ত হলাম? আমাদের চুক্তি করার পরও কেন আমাদের নাম নতুন করে আসলো? আর সেই চুক্তিতে আমরা কি পেলাম? আর নতুন করে কি হবে? এই বিষয়গুলো পর্যবেক্ষণ বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি শুধু আমার নয়, আগামী 50 বছর বাংলাদেশের যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তারা কিভাবে থাকবে, তারা কিভাবে দেশ পরিচালনা করবে বা স্বাধীন দেশে থাকতে পারবে, এর অনেক কিছুর প্রেক্ষাপটই কিন্তু এখান থেকেই কিন্তু তৈরি হয়ে যেতে পারে। সুতরাং গভীরভাবে বাংলাদেশের মানুষের বিষয়গুলো পর্যবেক্ষণ এবং জবাবদিহিতা চাওয়া দরকার। তো বন্ধুরা, এখন দেখার বিষয় বর্তমান দায়িত্বশীল অথরিটি বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করে নতুন এই বিষয়ে ডিলগুলো কিভাবে করেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।